বাংলায় কৃষকদের দুরবস্থার অভিযোগ তুলে তৃণমূল তথা রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি রাজীব ভৌমিক। পাশাপাশি হাওড়ায় প্রমোটার শুট আউটের ঘটনা এবং এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিচারকদের হুমকির ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়েও রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। এদিন জলপাইগুড়ির রাউতবাগান এলাকায় বিজেপি কিষাণ মোর্চার তরফে একটি সম্মেলনের আয়োজন করা হয়। পরীক্ষার কথা মাথায় রেখে এদিন ইনডোর সভার আয়োজন করা হয়েছিল। সেখান থেকে কিন্তু রাজ্য সরকারকে একের পর এক ইশারা করেন বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি। বামপন্থীরা কৃষক সংগঠনের নামে একটা পার্টির অ্যাসেটকে তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু প্রকৃত অর্থে কৃষকদের যে বাংলার কৃষকদের প্রকৃত অর্থে এই ভূমি সংস্কার বলুন অন্যান্য কারণেই বলুন, বাংলার কৃষকরা হচ্ছে ছোট ছোট জমির মালিক। এই ছোট ছোট জমি দিয়ে তাদের জীবিকা চালানো খুব কঠিন, কিন্তু কোনো কমিউনিটি ফার্মিং সিস্টেম এবং কোঅপারেটিভ ফার্মিং সিস্টেম পশ্চিমবঙ্গের তৎকালীন বামপন্থীরা করেনি, আজকের তৃণমূল করেনি। বিজেপি আসলে নিশ্চিতভাবে এই কোঅপারেটিভ সিস্টেমে কৃষকদেরকে একত্রিত করা হবে। অন্য প্রশ্ন করছে, সেটা হচ্ছে এসআইআর জেলার আদালত দ্রুত বিচারপতিদের হুমকি দিয়ে মেল যাচ্ছে এবং একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি আজকে হাওড়ায় প্রকাশ্যে প্রমোটারকে গুলি করে শুট আউট, রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে এবং এসআইআরকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কি বলবো? দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলা বলে কোনো শব্দ পশ্চিমবঙ্গে নেই। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বিভিন্ন ঘটনার থেকে, আপনারাও জানেন, আমরা সকলেই জানি। এসআইআর সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন, একটি স্বশাসিত স্বাধীন সংস্থা, তারা প্রতি একটি নির্দিষ্ট সময় অন্তরে এসআইআর এর কাজ করেন। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য আরো 12টা রাজ্যে এসআইআর এর কাজ চলছে। কোথাও কোনো এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যা নেই। আসলে পশ্চিমবঙ্গ সরকারের আতঙ্ক, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে এসআইআর না হওয়ার ফলে পশ্চিমবঙ্গ একদম পরিকল্পিতভাবে কিছু ভুয়ো ভোটারকে, অবৈধ ভোটারকে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করে রেখেছেন। এই অবৈধ এবং ভুয়ো ভোটারের মাধ্যমে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস তাদের সরকার ভোট বৈতরণী পার হয়েছে। এবারে পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে আমরা খসড়া ভোটার তালিকায় যখন দেখতে পাচ্ছি যে বাবার সাথে ছেলের বয়সের ব্যবধান মাত্র 3 বছর 4 বছর, এটা যেমন অবাস্তব, তেমনি দেখা গেছে একজন পিতার 200-র অধিক সন্তান, যেটা খসড়া ভোটার তালিকাতে প্রকাশ হয়েছে। এই সমস্ত ভোটারই অবৈধ ভোটার এবং তাদের নাম নিশ্চিতভাবে বাতিল হবে। নিশ্চিতভাবে এই ভোটার তালিকার থেকে এদের নাম বাতিল হওয়ার পরে যে ভোটারের সংখ্যা পশ্চিমবঙ্গে দাঁড়াবে এবং যে ভোটার সমীকরণ হতে চলেছে, তাতে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে জানেন যে আমরা যাদেরকে রোটেশনালি বিভিন্ন জায়গায় এক ব্যক্তিকে 3টে-4টে বিধানসভার মধ্যে নাম অন্তর্ভুক্ত করে রেখেছি। 7 দফায় ভোট হলে প্রথমে উত্তরবঙ্গে ভোট দিচ্ছেন, তারপরে মধ্যবঙ্গে গিয়ে ভোট দিচ্ছেন, সর্বশেষ মহানগরী কলকাতাতে গিয়ে ভোট দিচ্ছেন। একই ভোটার রোটেশনালি বিভিন্ন জায়গায় ভোট দিচ্ছেন, বিভিন্ন জায়গায় তাদের নাম পাওয়া গেছে, যেটা এই এসআইআর এর পর খসড়া তালিকার থেকেও সেটা বেরিয়েছে। এই ভোটার যখন বাদ হয়ে যাবে, তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে জানেন যে এরপরে যে ভোট হতে চলেছে, এই ভোট তৃণমূলের নিশ্চিত পরাজয়, ভারতীয় জনতা পার্টি নিশ্চিত ক্ষমতায় আসছে। তাই এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে জনমানুষের মতামতকে গুলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের এই নোংরা কৌশল অবলম্বন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের লোকেরাই করছে। কারণ এসআইআর নিয়ে আতঙ্ক তো তৃণমূলের, এসআইআর নিয়ে তো বিজেপির আতঙ্ক নেই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে লেখা হয়ে গেছে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তাতে এসআইআর বন্ধ হয়ে যাক আর এসআইআর চলুক, ভোট রাজ্য সরকারের পুলিশ করুক, মানুষ এবার তৃণমূলকে বিসর্জন দেবে, মানুষ স্থির করবে। ভোট কয় দফা হবে? ভোটের বিষয় নির্বাচন কমিশনের একদম সম্পূর্ণ নিজস্ব বিষয়। আমাদের মতামত হচ্ছে একদম কেন্দ্রীয় নিরাপত্তার মধ্যে ভোটকে নির্দিষ্ট 1-2 দফাতেই শেষ করলে ভালো হয়। হুগলি, আরামবাগ, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই সমস্ত জেলার যাদের প্রধান জীবিকা হচ্ছে কৃষি ফসল হচ্ছে আলু, এই আলু উৎপাদনের মধ্য দিয়ে তাদের সারা বছরের জীবিকা নির্বাহ হয়। এই পরিস্থিতিতে আলু চাষিদের একটা বড় সংকট আসছে। এই সংকটকে সামনে রেখে
ভারতীয় জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে বৃহৎ আন্দোলন এবং এই মেসেজ একদিকে যেমন আমাদের সরকারের কাছে এবং এই তৃণমূল সরকারের কাছে এই মেসেজ আমরা দিতে চাই যে 15 বছর সরকারে থাকলেও কৃষকদের ভোটে সরকার বারবার গঠিত হয়েছে। কারণ বাংলার প্রায় 80% ভোটার হচ্ছে কৃষি নির্ভর ভোটার, আর যে কৃষকের মধ্যে 95 থেকে 96% কৃষক হচ্ছে অতি ক্ষুদ্র, প্রান্তিক এবং মাঝারি চাষি, যাদের নিয়ে অনেক আগেই অনেক বৃহৎ প্ল্যানিং হওয়ার দরকার ছিল, সেটাই রাজ্য সরকার করেনি। রাজ্য সরকার ব্যর্থ। এই নিয়ে জনমত গঠনের জন্যই আমরা আলুর সহায়ক মূল্যটাও নেই। হ্যাঁ, নিশ্চিতভাবে এই সহায়ক মূল্যের দাবি আমাদের আছে, যে যেখানে এক্সপোর্টিং ব্যবস্থা নেই, অর্থাৎ আলুকে চাষিদের কাছ থেকে একটা নির্দিষ্ট মূল্যে ক্রয় করে সেই আলুকে সারা বছরের মজুত করার ব্যবস্থা এটা নিশ্চিত করতে হবে। আপনারা কি সমাধান সূত্রটা দেবেন কৃষকদের, যে আপনারা এলে কি করবেন, এটা কি বলছেন? নিশ্চিতভাবে স্টোরের ক্যাপাসিটি বাড়ানো এবং হচ্ছে কমিউনিটি ফার্মিং এর ব্যবস্থা। চাষির কাছে প্রকৃত মেসেজ নেই যে কত আলু ইতিমধ্যে হিমঘরে আছে, আগামী প্রোডাকশন কি হতে চলেছে, তার কোনো প্রকৃত মেসেজ নেই। এই কমিউনিটি ফার্মিং এর ব্যবস্থা হলে চাষি জানতে পারবে যে হিমঘরে কত আলু মজুদ থাকতে চলেছে, অর্থাৎ আমার এই আলুর যে ডিমান্ড, সেই ডিমান্ডের অতিরিক্ত আলু কতটা এক্সেস থাকছে, সেই পরিমাণ চাষিরা সেই দৃষ্টিতে অন্যান্য চাষের দিকে নজর দিতে পারবে। আমরা তো দেখলাম বাজেটে আবার কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক বন্ধু করলো, তো এবার আপনাদের কি মনে হয় সেটা তো এবং কৃষক বন্ধু চাইছে না। কৃষি কাজে তাদের পরবর্তী জেনারেশন জীবিত থাকুক। যেমন পশ্চিমবঙ্গের বাইরে আজকে গুজরাটের কৃষকরা বলুন, হরিয়ানার কৃষকরা বলুন, পাঞ্জাবের কৃষকরা বলুন, তাদের পরিবার নিশ্চিতভাবেই দাবি করে আমার পরবর্তী জেনারেশন কৃষি কাজের উপর নির্ভরশীল হয়ে আত্মসম্মানের সাথে বাঁচবে এবং তাদের আইডেন্টিটিটা একটা সম্মানের দৃষ্টিতে রাখে। কিন্তু পশ্চিমবঙ্গের কৃষক পরিবার একজন কৃষক চায় না পরবর্তী জেনারেশন কৃষি কাজে থাকে, তারা সকলে কৃষি কাজ থেকে বেরিয়ে আসতে চাইছে। সম্মান নীতি যেটা কেন্দ্রীয় সরকারের রয়েছে, যাদের মূল কৃষি উৎপাদনের ভিত্তি হচ্ছে আলু, যার উপরে দাঁড়িয়ে সারা বছরের জীবিকা নির্বাহ হয়, তাদের এই আলু যে অল্প দামে বিক্রি হতে চলেছে এবং সংরক্ষণের যে সংকট সৃষ্টি হতে চলেছে, সেখান থেকে আমরা রাজ্য সরকারকে জানাচ্ছি যে আগামী দিন যে পরিমাণ আলু উৎপাদন হচ্ছে, এ রাজ্য সরকারের সেই ধরনের কোনো প্ল্যানিং না থাকলেও ভারতীয় জনতা কিষাণ মোর্চার কাছে কৃষকদের পক্ষ থেকে দাবি আছে, যেবার যে আলু উৎপাদন হচ্ছে, এখন এই আলুর দাম যেভাবে জলের দামে পরিণত হয়েছে, কৃষককে আগামী দিন এই আলু একটা নির্দিষ্ট মূল্যে যদি সরকার ক্রয় না করে, তাহলে যে পরিমাণ খরচ হয়েছে, যত পরিমাণ টাকা সমবায় এবং মহাজনের কাছ থেকে চড়া সুরে নিতে হয়েছে, তাহলে একটা হিউজ পরিমাণ কৃষককে আত্মহননের রাস্তা ছাড়া বিকল্প কিছু থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দাবিটা কি? আমরা দাবি রাখছি এদের আলু নির্দিষ্ট মূল্যে সরকার ক্রয় করুক এবং এ রাজ্যের আলুকে এক্সপোর্টের আপনারা কি ব্যবস্থা কোনো করুক। রকম দাম টাম ইত্যাদি এই সমস্ত আমরা করেছেন? নির্দিষ্টভাবে কথা বলতে চাই, কৃষকের 1 বিঘে জমিতে 40 থেকে 45 হাজার টাকা খরচে আলু উৎপাদন হয়। যত পরিমাণ আলু উৎপাদন হয়, সেই আলু বিক্রি করে অন্তত 70 থেকে 80 হাজার টাকা কৃষক পেতে পারে, এইরকম একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে ক্রয় করা হবে। মানে 7 থেকে 8 টাকা কেজি, 70 থেকে 80 হাজার বলে? দেখুন, কেন্দ্রীয় সরকার এই কৃষক সম্মান নিধি চালু করার পর থেকে একটা প্রতারণা দেখেছে। আসলে এদের প্রত্যেকটা পরিকল্পনার পেছনে ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা ইন্টারনাল প্ল্যানিং থাকে, যেখানে কেন্দ্রীয় সরকার কৃষক সম্মান নিধির জন্য যে 6,000 টাকা করে বছরে 3টে নির্দিষ্ট কিস্তিতে 2-2 হাজার করে দেওয়ার ব্যবস্থা 2 বছর পশ্চিমবঙ্গ সরকার নেয়নি। তার মতলব হচ্ছে বারবার দাবি করা হয়েছে টাকা আমাদের কাছে দিয়ে দেওয়া হোক, আমরা বাংলার কৃষককে দিয়ে দেব। কিন্তু দেখা গেছে যখন দেওয়া চালু হয়েছে, তখনও কিন্তু প্রকৃত এই যে 74 লক্ষ কৃষক পশ্চিমবঙ্গে রয়েছে, তার প্রথম কিস্তিতে প্রথম বছরে 15 লক্ষ কৃষকের তালিকা দিয়েছেন, সেকেন্ড বছরে
আরো 16 লক্ষ দিয়েছেন। 31 লক্ষ কৃষকের তালিকা পশ্চিমবঙ্গ সরকার দিতে পেরেছেন। আর কেন্দ্র সরকার যখন এই পোর্টালকে ওপেন করে দিয়েছেন, বাকি কৃষকরা নিজের স্বেচ্ছায় এই পোর্টালের ভেতরে ঢুকে অ্যাপ্লিকেশন করে বর্তমান 46 লক্ষ কৃষক সম্মান নিধির টাকা পাচ্ছে। আমরা বলতে চাই, কেন 74 লক্ষ কৃষক বাংলার এই কৃষকরা কৃষক সম্মান নিধির টাকা নিতে পারছেন না? এই যে দুরবস্থাটা সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গ সরকার, এটাও এক ধরনের দুর্নীতি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামপন্থী কৃষক সংগঠন সব কৃষকদের পাশাপাশি রাজ্যের সর্বস্তরের মানুষ তাদের পাশে রয়েছেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনেও মানুষ তাদের পক্ষেই রায় দেবেন। এদিনের সম্মেলন থেকে এমনটাই দাবি ছিল বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি, এবং এই দাবি সহ তিনি জানিয়েছেন যে মানুষ এই রাজ্যে পরিবর্তন চাইছেন এবং 26-এ নির্বাচন এই পরিবর্তন আনবে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।